হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োলজি উইথ পায়েল, লার্ন বায়োলজি উইথ ফুল আন্ডারস্ট্যান্ডিং। আজ আমরা শুরু করছি একটা নতুন সিরিজ, যেটা তোমাদের নতুন ক্লাস 12-এর সেমিস্টার 1-এর যে 35 মার্কসের এমসিকিউ আছে, সেই এমসিকিউ এর জন্য যে 6 চ্যাপ্টার্স আছে তোমাদের, সেই 6টা চ্যাপ্টারের ওপরে আমরা খুব জিস্টে পড়বো এবং এমসিকিউ এর জন্য ঠিক যেইটুকু দরকার ঠিক ওইটুকুই পড়বো। তার ফলে তোমাদের সমগ্র এই কম সময়ের মধ্যে 6টা চ্যাপ্টারকে হাতে আনতে বা পড়ে মুখস্থ করতে সুবিধা হবে। তো শুরু করছি সময় নষ্ট না করেই। তোমাদের ফার্স্ট চ্যাপ্টার সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এর আগে আরেকটা চ্যাপ্টার পড়া যায় যেটাকে আমরা জনন বলে থাকি, যেখানে যৌন জনন, অযৌন জনন, অঙ্গজ জনন, কৃত্রিম অঙ্গজ জনন প্রভৃতি বিভিন্ন রকম মাইক্রো প্রোপাগেশন এগুলো পড়া যায়। তো সেটা তোমাদের এই বছর চ্যাপ্টারে নেই, তো তারও ভিডিও বানিয়ে দেওয়া আছে আগে, যদি তোমাদের মনে হয় পড়ে নিতে পারো। তো চলে আসি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। উদ্ভিদের যৌন জননের একক হচ্ছে ফুল। এটা হচ্ছে প্রথম প্রশ্ন, যে উদ্ভিদের যৌন জননের একক ফুল। ফুল 4টে অংশ নিয়ে গঠিত: বৃতি, দলমণ্ডল, পুংকেশর বা পুংস্তবক আর গর্ভকেশর। বৃতির অংশকে, মানে বৃতির এক একটি অংশকে আমরা বৃত্তাংশ বলে থাকি, ইংলিশে তাকে সেপাল বলা হয়। এখানে ইংলিশগুলো ইম্পর্টেন্ট, কারণ তোমাদের প্রশ্ন ইংলিশেও দিয়ে দিতে পারে। দলমণ্ডল, যাকে আমরা এক একটা অংশকে পাপড়ি বলে থাকি, পাপড়ি বা পেটাল। তারপর আসি পুংস্তবক বা পুংকেশর, যাকে আমরা স্ট্যামেন বা পুংকেশর বলে থাকি একককে। গর্ভকেশরের একক ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আগেও এসেছে। গর্ভকেশরের একককে আমরা গর্ভপত্র বা কার্পেল বলে থাকি। এইবার ফুলকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ফুল সচরাচর আমরা সাধারণভাবে 2 ভাগে ভাগ করে থাকি: সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল মানে কি? যে ফুলে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক বা গর্ভকেশর আছে, সেই ফুলকে আমরা সম্পূর্ণ ফুল বা কমপ্লিট ফ্লাওয়ার বলে থাকি। আর যে ফুলে এই 4টে অংশের মধ্যে কোনো একটি অংশ বা এক বা একাধিক অংশ অনুপস্থিত থাকবে, তখন তাকে আমরা অসম্পূর্ণ ফুল বলে থাকি। এবার সম্পূর্ণ ফুলের মধ্যে আরও 2টো ফুলের ক্যাটাগরি চলে আসে। প্রথম ফুল হচ্ছে আদর্শ ফুল। আদর্শ ফুল বা আইডিয়াল ফ্লাওয়ার কাকে বলা হয়? যে ফুলে 4টি অংশ বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক আছে, সাথে পুষ্পবৃন্ত এবং পুষ্পাক্ষ বর্তমান, সেই ফুলকে আমরা আদর্শ ফুল বলে থাকি। এবার আসি আরেকটা কনসেপ্টে, যাকে বলা হয় সমাঙ্গ ফুল বা সুষম ফুল। যে ফুলের স্তবকগুলো পরস্পর সমান, যেমন জবা ফুলের 5টা পাপড়ি, 5টাই একই রকম। তো এরকম যে ফুলের ধুতরা ফুল, যেগুলোর পরস্পর সমান স্তবকগুলো, তাকে আমরা সমাঙ্গ ফুল বলে থাকি। এবার যদি বলি অপরাজিতার কথা, অপরাজিতার যে 5টা পাপড়ি, 5টা 5 রকমের, তো সেই কারণে সেই ফুলকে আমরা অসমাঙ্গ ফুল বলে থাকি। যে ফুলের পরস্পর সমান হয়, সেই ফুলগুলোকে আমরা সমাঙ্গ ফুল বা সুষম ফুল বলে থাকি। এবার যে আমরা 4টে অংশের কথা বললাম, সেই 4টে অংশ থেকে কি কি এমসিকিউ তোমাদের আসতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তো প্রথম আসি আমরা বৃতিকে আমরা ক্যালিক্স বলে থাকি, আর বৃতির অংশকে আমরা সেপাল বলে থাকি, এটা মনে রাখতে হবে। বৃতি, যেটা কিনা এই 4টে স্তবকের মধ্যে একমাত্র স্তবক যে শালক সংশ্লেষে সক্ষম। পরীক্ষায় এমসিকিউটা আসতে পারে, 4টি স্তবকের মধ্যে কে শালক সংশ্লেষ করতে পারে, সে হচ্ছে বৃতি বা ক্যালিক্স। বৃতি 2 রকমের হতে পারে: যুক্ত আর মুক্ত। যুক্ত বৃতি কেমন? যেই যে ছবি দিয়েছি দেখো, একদম যেগুলো যুক্ত অবস্থায় আছে, সেই ধরনের বৃতি হতে পারে যুক্ত বৃতি বা গ্যামোসেপালাস, যেটা লক্ষ্য করা যায় জবাতে। এছাড়া মুক্ত বৃতি হতে পারে বা পলিসেপালাস হতে পারে, সেটা আমরা সরিষা বা সর্ষেতে দেখতে পাই, যেগুলোকে একটা একটা করে এইভাবে আলাদা করে ফেলা যাবে। তারপর আসি দলমণ্ডল। দলমণ্ডলকে আমরা কি বলতে পারি? করলা। দলমণ্ডলকে ইংলিশে আমরা করলা বলে থাকি। দলমণ্ডলের একককে আমরা পাপড়ি বলে থাকি, পাপড়িকে পেটালও বলা হয়ে থাকে। তো দলমণ্ডল কি? দলমণ্ডল 2 রকম হতে পারে, এটাও সেম একই রকম, যুক্ত আর মুক্ত। যুক্ত হলে গ্যামোপেটালাস, মুক্ত হলে পলিপেটালাস। যুক্তর একটা সবচেয়ে ভালো উদাহরণ আমরা জানি ধুতরা ফুল, একদম পুরো মাইকের মতো হয়ে থাকে, যুক্ত অবস্থায় থাকে বলেই মাইকের মতো দেখতে লাগে। আর মুক্ত কি? এক একটা পেটালকে বা এক একটা পাপড়িকে আমরা আলাদা করতে পারি, সেরকম পাপড়িকে আমরা মুক্ত দল বলে থাকি, যেমন জবা। এরপর চলে আসি পুংস্তবক, যাকে ইংলিশে আমরা অ্যান্ড্রোশিয়াম বলে থাকি, এবং যার একককে আমরা অ্যান্থার বা আমরা বলতে পারি স্ট্যামেন। অ্যান্ড্রোশিয়ামের একককে আমরা স্ট্যামেন বলে থাকি। তো অ্যান্ড্রোশিয়ামকে আমরা 2টো পার্টে ভাগ করতে পারি। একটি ফুলের যদি আমরা পুংস্তবককে দেখি, সেখানে দেখবো এমন একটা লম্বা অংশ আর মাথায় একটা পরাগধানী থাকে। তো এই পরাগধানীকে আমরা অ্যান্থার বলে থাকি, আর যে লম্বা অংশটা থাকে তাকে আমরা পুংদণ্ড বা ইংলিশে বললে ফিলামেন্ট বলে থাকি। এবার আসি, এই যে পরাগধানী বা অ্যান্থার আমরা দেখলাম, এর গঠন। এখান থেকে তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন আসতে পারে পরাগধানীর গঠন সম্পর্কে। তো পরাগধানীর গঠন যদি আমরা দেখি, সেখানে দেখব পরাগধানীতে এরকম, এই পরাগধানীটাকে যদি আমি এরকম, যদি পরাগধানী একে যদি আড়াআড়ি কাটা হয়, তাহলে এক ধরনের গঠন দেখব অনেকটা এরকম। তো এরকম গঠন নাও হতে পারে, এটা শুধুমাত্র এরকম 2টো অংশ নিয়েও গঠিত হতে পারে, 2টো জিনিস নিয়েও গঠিত হতে পারে। তো সেখানে আমরা 2টো টার্ম শিখব। একটা হচ্ছে ডাইথিকাস। ডাইথিকাস মানে কি? 2টো পরাগধানী, এই একটি পরাগধানী, এই একটি পরাগধানী, 2টো পরাগধানী নিয়ে গঠিত বা 2টো চেম্বার নিয়ে গঠিত, পোলেন স্যাক নিয়ে গঠিত, সেই কারণে একে আমরা ডাইথিকাস বলে থাকি। ডাই মানে আমরা জানি 2,
তো সেই কারণে দুটো পোলেন স্যাক নিয়ে গঠিত বলে এই ধরনের পরাগধানীকে আমরা ডাইথিকাস বলে থাকি। আর স্পোর রাখার জায়গা যদি আমরা দেখি তাহলে দেখব 1 2 3 4 চারটে স্পোর রাখার জায়গা রয়েছে। তো সেই কারণে একে আমরা বলে থাকি টেট্রাস্পোরাঞ্জিয়েট। এছাড়াও যদি এটা হাফ হয়, মানে এইটা শুধুমাত্র এরকম দেখতে হয়ে থাকে, তাহলে আমরা তাকে মোনোথিকাস এবং বাইস্পোরাঞ্জিয়েট বলতে পারি। তো এই সব টার্ম দুটো তোমাদের জানার দরকার, কোশ্চেন আসতে পারে। এবার পরাগধানীর গঠনটা যদি আমরা মোটামুটি বুঝে যাই তাহলে এখান থেকে এমসিকিউ করতে আমাদের আর সমস্যা হবে না। পরাগধানীর একদম বাইরের আবরণীকে আমরা এপিডার্মিস বলে থাকি, তারপরের আবরণীকে আমরা এন্ডোথেসিয়াম বলে থাকি, তারপরের স্তরকে আমরা মধ্যস্তর বলে থাকি। এই যে ফাঁকা অঞ্চলগুলো আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা মধ্যস্তর বলে থাকি। আর একদম পরাগ যেখানে রেণু মাতৃকোষ রয়েছে তাকে যে আবরণী করে রয়েছে তাকে আমরা ট্যাপেটাম বলে থাকি। ট্যাপেটাম ইম্পর্টেন্ট শব্দ, পরীক্ষায় আসতে পারে। আর এই ট্যাপেটামের ভেতরে যেটা আছে সেটাকে আমরা মাইক্রোস্পোর মাতৃকোষ বা রেণুধর কলা বলতে পারি। কারণ কি, এখান থেকেই আমরা যে রেণু তৈরি করব, গাছের যে রেণু পাওয়া যায় সেই রেণুটা এই মাইক্রোস্পোর মাতৃকোষ থেকেই তৈরি হয়, যেটা 2N প্রকৃতির হয়। পরীক্ষায় এটাই এমসিকিউ হতে পারে যে এটা 2N প্রকৃতির। এবার এই যে আমরা এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মধ্যস্তর, ট্যাপেটাম এগুলোর কথা বললাম, এরা কি, এরা অ্যাকচুয়ালি পরাগথলির প্রাচীর তৈরি করে থাকে। আর প্রাচীরের ভেতরে অ্যাকচুয়ালি কি আছে, রেণুধর কলা আছে যেটা রেণু উৎপন্ন করে। এবার আর একটা শব্দ তোমাদের ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে স্ট্রোমিয়াম। স্ট্রোমিয়াম কি, স্ট্রোমিয়াম হচ্ছে খাঁজ জাতীয় অঞ্চল। এটা এই খাঁজকেও আমরা স্ট্রোমিয়াম বলতে পারি, এই খাঁজকেও আমরা স্ট্রোমিয়াম বলতে পারি। অ্যাকচুয়ালি যখন পরাগ রেণুগুলো সম্পূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন তো পরাগধানীটা এইভাবে ফাটবে, ফেটে পরাগ রেণুগুলো ছড়িয়ে পড়বে। তো যে অঞ্চল থেকে পরাগধানী ফেটে যায় সেই অঞ্চলটাকেই আমরা স্ট্রোমিয়াম বলে থাকি। এরপর আসি মাইক্রোস্পোরোজেনেসিস। খুব ইম্পর্টেন্ট একটা শব্দ তোমাদের এমসিকিউ এর জন্য, মাইক্রোস্পোরোজেনেসিস। তো মাইক্রোস্পোরোজেনেসিস কি, মাইক্রোস্পোর মাতৃকোষ যেটা আমরা দেখলাম এক্ষুনি, যে ট্যাপেটামের ভিতরের যে মাইক্রোস্পোর মাতৃকোষ সেটা কেমন ছিল, 2N প্রকৃতির। এই 2N বা ডিপ্লয়েড মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় পরাগরেণু তৈরি হয় কত করে, 4টি করে। এক একটা মাইক্রোস্পোর মাতৃকোষ থেকে 4টি করে পরাগরেণু তৈরি হয় এবং তারা কেমন হয়ে থাকে, হ্যাপ্লয়েড প্রকৃতির। এই পদ্ধতিকে, যে প্রক্রিয়ায় মাইক্রোস্পোর মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় পরাগরেণু উৎপন্ন হয় তাকে আমরা মাইক্রোস্পোরোজেনেসিস বলে থাকি। এইটুকু মনে রাখলেই তোমাদের হবে। এরপর চলে আসি এই পরাগধানীর কোষগুলো সম্পর্কে। পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে পরাগধানীতে কয় ধরনের কোষ থাকে এমসিকিউ হিসাবে। তো দেখো, পরাগধানীতে অ্যাকচুয়ালি 2 রকমের কোষ থাকে। একটা হচ্ছে স্পোরোজেনাস কোষ বা আর্কিস্পোরিয়াম, যে কিনা এই মাইক্রোস্পোর মাতৃকোষ তৈরি করে। আর এর আগেই আমরা দেখলাম যে প্রাচীরে বিভিন্ন রকম কোষ তৈরি হয়েছে, এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মধ্যস্তর, ট্যাপেটাম। সেগুলো কোন কোষ দিয়ে তৈরি হয়, সেগুলো অ্যাকচুয়ালি এই প্যারাইটাল কোষ থেকে তৈরি হয়। দেখো, স্পোরোজেনাস কোষ যেটা আকৃতিতে বড় হয়, প্যারাইটাল কোষ যেটা আকৃতিতে ছোট হয়। এরা বাইরের দিকে থাকে এবং প্রাচীর তৈরি করে, আর এরা ভিতরের দিকে থাকে এবং রেণু মাতৃকোষ তৈরি করে, রেণু মাতৃকোষ তৈরি করে থাকে। তো এইটুকু আমরা জেনে নিলাম। এরপর চলে আসি পরাগরেণুর গঠন। এই পরাগরেণুর গঠন থেকে তোমাদের পরীক্ষায় প্রচুর এমসিকিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পরাগরেণু সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে, পরাগরেণু এক কোষী হয়ে থাকে এবং একটি নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে। ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পরাগরেণুতে কতগুলি নিউক্লিয়াস থাকে, একটি নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে এবং পরাগরেণু সর্বদাই এন বা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। এই 3টে জিনিস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এরপর আসি তাদের আকৃতি কেমন হয়। পরাগরেণু সর্বদা গোলাকার হতে পারে, কিছু সময় ডিম্বাকার বা ত্রিভুজাকারও হয়ে থাকে। সচরাচর পরাগরেণু ডিম্বাকার বা গোলাকারই হয়ে থাকে। পরাগরেণুর কয়েকটি স্তর আছে। পরাগরেণুর প্রাচীরকে, সেটা বহিঃপ্রাচীর হোক বা অন্তঃপ্রাচীর হোক, পরাগরেণুর প্রাচীরকে আমরা স্পোরোডার্ম বলে থাকি। ইম্পর্টেন্ট কোশ্চেন, স্পোরোডার্ম কি। এবার পরাগরেণুর এই স্পোরোডার্মকে বা প্রাচীরকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বহিঃপ্রাচীর, বাইরের দিকে অবস্থিত যে প্রাচীর, একটা হচ্ছে অন্তঃপ্রাচীর। অন্তঃপ্রাচীরকে আমরা ইনটাইন বলে থাকি, দেখো ইন মানেই ভিতরে, আর বহিঃপ্রাচীরকে আমরা এক্সাইন বলে থাকি। এক্স মানেই যে জীবনের বাইরে, তাই তো। তো এক্সাইন আর এনটাইন, পরাগরেণুর যে বহিঃপ্রাচীর তাকে এক্সাইন আর পরাগরেণুর ভিতরের প্রাচীরকে ইনটাইন বলা হয়ে থাকে। এইবার যেখানটায় তোমাদের ঘেটে যায় পরীক্ষায় সেটা একটু মনে রাখতে হবে। এক্সাইনকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এক্সাইন বা বহিঃপ্রাচীরকে 2 ভাগে ভাগ করতে পারি, সেক্সাইন আর নেক্সাইন। সেক্সাইন কি, এই বহিঃপ্রাচীরের একদম বাইরের অংশকে সেক্সাইন বলা হয় এবং এই এক্সাইনেরই ভিতরের প্রাচীরকে আমরা নেক্সাইন বলে থাকি। এবার কি দিয়ে তৈরি, এটাও পরীক্ষায় ভেরি 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 ইম্পর্টেন্ট। সেটা হলো স্পোরোডার্মের যে বহিঃপ্রাচীর, পরাগরেণুর বহিঃপ্রাচীর এক্সাইন, এটা তৈরি হয় স্পোরোপোলেনিন দ্বারা। তাহলে সেক্সাইন নেক্সাইন উভয়ই কি দিয়ে তৈরি, স্পোরোপোলেনিন দিয়ে গঠিত। স্পোরোপোলেনিন কি ধরনের পদার্থ, ফ্যাট জাতীয় পদার্থ। এইটুকু পড়ার মাধ্যমে আমরা প্রচুর এমসিকিউ কিন্তু রেডি করে ফেলতে পারি। দেখো, ইনটাইন কি দিয়ে গঠিত, পেকটোসেলুলোজিক প্রকৃতির, মানে কি পেকটিন এবং সেলুলোজ দ্বারা গঠিত। স্পোরোপোলেনিন যেমন ফ্যাট দ্বারা গঠিত, ঠিক তেমন ইনটাইন পেকটিন আর সেলুলোজ দ্বারা গঠিত। ইম্পর্টেন্ট, পড়ে ফেলতে হবে।
এবার পরাগরেণুতে আর কি কি থাকতে পারে? পরাগরেণুতে রন্ধ্র থাকে, রেণুরন্ধ্র বা জার্ম পোর্ট থাকে, যার মাধ্যমে সে ডিম্বাশয়ে প্রবেশ করে। এছাড়াও ইম্পর্টেন্ট আর একটা পয়েন্ট হচ্ছে, এই পরাগরেণুর ক্ষমতা আছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ক্ষরণ করার। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডকে এক ধরনের অক্সিন হরমোন। অক্সিন হরমোন উদ্ভিদের কি কাজ করে? কোষ বিভাজনে সাহায্য করে, তোমরা 11-এ পড়েছো। তো এই অক্সিন হরমোন ক্ষরণে সক্ষম কিন্তু পরাগরেণু, ইম্পর্টেন্ট। এছাড়া একটা কনসেপ্ট পোলেন কিট। হোয়াট ইজ পোলেন কিট? আগে খুব আসতো, যেহেতু তোমাদের এমসিকিউ রূপেই আসবে। তো পোলেন কিট কি তোমাদের জেনে রাখতে হবে। কোন ফুলে পোলেন কিট লক্ষ্য করা যায়? সমস্ত ফুলে পোলেন কিট লক্ষ্য করা যায় না। যে ফুল পতঙ্গ পরাগী, মানে পতঙ্গের দ্বারা যাদের পরাগযোগ সম্পন্ন হয়, সেই ফুলেই আমরা পোলেন কিট দেখতে পাই, অন্যান্য ফুলে নয়। পতঙ্গ পরাগী ফুলের রেণুর বহির্দেশে হলুদ চটচটে যে তৈলাক্ত পদার্থ থাকে, তাকে আমরা পোলেন কিট বলে থাকি। এই হলো তোমাদের আজকে আমরা পড়লাম এই যে 4টে জিনিস, তার মধ্যে পুংকেশর পর্যন্ত। এর নেক্সট সেশনে আমরা শুরু করব গর্ভকেশর বা গর্ভপত্র থেকে পরবর্তী সেশন। যদি তোমাদের সত্যিই মনে হয় ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ফিডব্যাক দিও, জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।